সারা দেশ উত্তাল হয়ে আছে দিল্লি গাড়ি বিস্ফোরণ নিয়ে। আর বিস্ফোরণের খাতিরে উঠে এসছে আবার আবার অপারেশন সিন্দুরের নাম। অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি, সাময়িকভাবে এটা স্থগিত করা হয়েছে। এবং তার ইতিহাস আপনারা জানেন, যে কোনো সময় অপারেশন সিন্দুরের সেকেন্ড এডিশন শুরু হতেই পারে। আর রাজনাথ সিং, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আর্মি চিফ, তার আভাসও সম্পূর্ণরূপে দিয়েই রেখেছেন। अगर पाकिस्तान की ओर से भविष्य में कोई भी मिस एडवेंचर हुआ तो यह ऑपरेशन, अध्यक्ष महोदय, मैं सदन को आश्वस्त करना चाहता हूं, दोबारा प्रारंभ हो। এখন দেশের মানুষ সব থেকে বেশি ভাবছে ডাক্তারদের নিয়ে। তাদের প্রশ্ন, এত শিক্ষিত মানুষ হয়ে জীবন বাঁচানোর শপথ নিয়ে তারা কি করে এরকম জঙ্গি কার্যকলাপে যুক্ত হতে গেল। এখানে একটা বলে রাখি, সন্ত্রাসবাদ এবং মৌলবাদী সন্ত্রাসবাদ এমন একটা জিনিস যেখানে শিক্ষার কোনো মানে হয় না। একটি অশিক্ষিত এবং শিক্ষিত মানুষের সন্ত্রাসবাদী যখন হয়ে যায়, শিক্ষার কোনো অস্তিত্ব তাদের কাছে থাকে না। অন্তত এটা আর বলবেন না যে সন্ত্রাসবাদ শুধুমাত্র অশিক্ষিত গরিব লোকেরা করে, আর সেটা করে শুধুমাত্র টাকার জন্য। তবে এই দিল্লির বিস্ফোরণটা কিন্তু নতুন নয়। এর আগেও একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কাজ হয়েছে, যেখানে খুব শিক্ষিত লোকেরাই লিড করেছে। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ার, যেখানে মূল অভিযুক্ত থেকেছে মোহাম্মদ আটা, মারওয়ান আল শেহি, হানি হানজোয়ার এবং জিয়াদ জারাহা। টোটাল 19 জন এই প্লেন হাইজ্যাকিংয়ের সঙ্গে যুক্ত ছিল। তার মধ্যে 4 জন ছিল এই ফ্লাইট হাইজ্যাকিংয়ের লিডিং পজিশনে। 4 জনই অত্যন্ত শিক্ষিত। তারা কেউ মিশর, কেউ সৌদি আরব, কেউ ইউএইর বাসিন্দা, প্রত্যেকেই উচ্চশিক্ষিত। এবং 4 জন তো, যে লিডিং 4 জন ছিল, তারা জার্মানি থেকে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করা। তারপর তারা চলে যায় আফগানিস্তানে ট্রেনিং নিতে। সেখানে আলাপ হয় অ্যাজ ইউজুয়াল আল জাওয়াহিরি সঙ্গে, যিনি ছিলেন একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার, এবং লাদেনের সঙ্গে, তিনিও ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। তারপর আমেরিকার টুইন টাওয়ার কীভাবে ধ্বংস হয়েছিল সেটা আর নতুন করে আমি আর আপনাদের বলবো না। কিছু শিক্ষিত এবং যথেষ্ট পেট পুরে খেতে পাওয়া মানুষ শুধু ধর্মের জিগির তুলে ধ্বংসের বার্তা দিয়ে যাচ্ছে। এদের বলে ব্লু কলার। চট করে এদের আপনি সন্দেহ করতে পারবেন না, এবং ধরতে গেলেও অনেক প্রমাণ জোগাড় করে তবে ধরতে হবে। এবং যারা সন্ত্রাসবাদ এবং অপরাধ করছে, তারা খুব ক্ষুরধার মস্তিষ্কে এই পুরো ব্যাপারটা সামলায়। ঠিক সেই মডিউলই দিল্লি বিস্ফোরণে ফলো করা হয়েছে। এখানে তো টোটাল একটা ইউনিভার্সিটি সন্ত্রাসবাদীদের কবলে চলে গেছে। দিল্লি বিস্ফোরণের পর থেকেই সারা দেশের নজর হরিয়ানার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে। নাশকতা কাণ্ডে জড়িতদের প্রত্যেকের সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ প্রকাশ্যে এসেছে। আর এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ব্যবহার করে সেখানকার চিকিৎসক অধ্যাপক মুজাম্মেল আহমেদ, শাহিন শাহিদ, উমর মোহাম্মদ নবীরা সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ মোহাম্মদ এবং আনসার গজবাতুল হিন্দের নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত করছিল। এমনকি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটিও 12 দিন ধরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাখা ছিল। এই পরিস্থিতিতেও আল ফালাহ কর্তৃপক্ষ বলছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বিস্ফোরক বা নাশকতার সরঞ্জাম উদ্ধার হয়নি। আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করছি। আর এখানেই এসেছে অন্য কাহিনী। কেন্দ্রীয় সংস্থা ন্যাক জানিয়ে দিয়েছে, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে কোনোদিন স্বীকৃতি নাকি তারা দেয়নি। আল ফালাহে পাঠানো শোকজ নোটিশে ন্যাক লিখেছে, ওই কলেজ কখনো অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতির জন্য আবেদনই করেনি, তাকে স্বীকৃতিই দেয়নি ন্যাক। তারা আরও জানিয়েছে, ওই কলেজের ওয়েবসাইটে লেখা রয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয় আল ফালাহ দাতব্য ট্রাস্টের উদ্যোগে তৈরি।
এর ক্যাম্পাসে 3টি কলেজ চালানো হয়। আলফালাউ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যা 1997 সাল থেকে রয়েছে, যাকে ন্যাক আবার এ গ্রেড দিয়েছে। ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 2008 সাল থেকে। আলফালাউ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং 2006 সাল থেকে রয়েছে, একেও এ গ্রেড দিয়েছে ন্যাক। শোকজ নোটিশে ন্যাক জানিয়েছে নিজেদের ওয়েবসাইটে আলফালাউ বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই তথ্য সমস্তটাই ভুল। আর এই সব কিছু দেখে এডুকেশন মিনিস্ট্রি আলফালাউ বিশ্ববিদ্যালয়ের সমস্ত মেম্বারশিপ ক্যান্সেল করে দিয়েছে। মানে এই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে শুরু করে যত ডিগ্রি লোককে দেওয়া হয়েছে এবং বর্তমানে যেসব স্টুডেন্টরা পড়ছে এই ইউনিভার্সিটি থেকে, তাদের সমস্ত এডুকেশন চিরদিনের মতো ক্যান্সেল করে দেওয়া হয়। ধৃত 3 সন্দেহভাজনের মধ্যে শাহিন শাহিদ এবং মুজাম্মিল শাকিলকে নিয়োগ করেছিল প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকী। এখন গোয়েন্দাদের নজরে রয়েছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে আলাদাভাবে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। আলফালার প্রতিষ্ঠাতা সিদ্দিকীর পুরনো অপরাধের মামলাও রয়েছে। দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় দায়ের হয়েছিল সেই মামলা। 7.5 crore টাকার প্রতারণা করে 3 বছর জেল কেটেছে সিদ্দিকী। 2001 সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 2003 সালে তার জামিন বাতিল করে দেওয়া হয়। 2004 সালে ফেব্রুয়ারিতে তিনি আবার জামিন পান। এখানে বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে যে তদন্ত হচ্ছে, সেখানে কিন্তু তহবিলে টার্কির যোগ মানে তুর্কির যোগ কিন্তু ভীষণভাবে পাওয়া গেছে। দিল্লি বিস্ফোরণ এবং উত্তরপ্রদেশের ফরিদাবাদে যে ষড়যন্ত্রের উন্মোচন হয়েছে, সেখানে জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসী মডিউল, যার মধ্যে ডাক্তার শাহিন আনসারি, ডাক্তার পারভেজ আনসারি এবং অন্যান্যরা রয়েছেন, তাদের ইচ্ছে ছিল 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মানে 6 ডিসেম্বর 6টি শহরে সমন্বিত বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। পাকিস্তানে আজহার মাসুদের যে মহিলা টেরোরিস্ট গ্রুপ খোলা হয়েছে, সেখানে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের ভাগ্নে উমর 2019 সালে পুলওয়ামা কাণ্ডে 40 জন জওয়ান শহীদ হওয়ার পরে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছিল। জৈশের নতুন মহিলা সংগঠন জামাত উল মোমিনাতের গুরুত্বপূর্ণ পদে আসীন ওই উমরের স্ত্রী। বিস্ফোরণের কয়েক সপ্তাহ আগে আফিরাও মানে উমরের স্ত্রী যোগ দিয়েছিলেন জঙ্গি ব্রিগেডের উপদেষ্টা পরিষদের সুরা বৈঠকে। সে এবং জৈশ প্রধানের ছোট বোন মানে আজহার মাসুদের ছোট বোন সাদিয়া আজহার একসঙ্গে কাজ করত। তাদের সঙ্গে যোগাযোগ রাখত শাহিন। ভাবুন যোগটা কত দূর পৌঁছে গেছে এই শাহিনের। মহিলা জঙ্গি সংগঠনের ভারতীয় শাখায় আরও জঙ্গি সদস্য নিয়োগের দায়িত্ব ছিল শাহিনের। এই শাহিনই ছিল ভারতের টপ রিক্রুট এবং মহিলা গ্রুপের হেড, মানে মহিলা জঙ্গি গ্রুপের হেড। এই আলফালাউ বিশ্ববিদ্যালয়ে যে ঘরে 2 চিকিৎসক উমরুন নবী এবং মুজাম্মিল আহমেদ থাকতেন, সেই 2 ঘর অর্থাৎ 13 নম্বর ঘরে থাকতেন মুজাম্মিল আর 4 নম্বর ঘরে থাকতেন উমর। যে ডায়েরি এবং নোটবুক উদ্ধার হয়েছে, তাতে বহু সাংকেতিক শব্দ, বেশ কয়েকজনের নাম, ফোন নাম্বার উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, 8 থেকে 12 নভেম্বর পর্যন্ত তারিখও উল্লেখ করা হয়েছে। তাতে পরিষ্কার যে ভারতে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষা হয়েছিল। ডায়েরিতে শিপমেন্ট, প্যাকেজ এবং অপারেশনের মতো সাংকেতিক শব্দও পাওয়া গেছে। এমনকি অপারেশন শব্দটি উদ্ধার হওয়ার ডায়েরিগুলির বেশ কয়েকবার লেখা রয়েছে। ডায়েরি থেকে 25 থেকে 30 জনের নাম পাওয়া গেছে, যাদের বেশিরভাগই জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদ ও তার আশেপাশের এলাকার মানুষজন। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ তাদের মতোই লোকজনকে নিজেদের সামিল করতেন, যাতে কেউ সন্দেহ না করতে পারে। আর এভাবেই গড়ে তোলা হয়েছিল ডক্টর মডিউল বা হোয়াইট কলার মডিউল। আর এই সন্ত্রাস এবং মডিউলের মাথা ছিলেন চিকিৎসক নিসার উল হাসান, যাকে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 2023 সালে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বরখাস্ত করেছিলেন। পরে সেই অভিযুক্ত হরিয়ানার ফরিদাবাদে আলফালাউ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক পদে চাকরি দিয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর থেকে নিসার নিখোঁজ। 2023 সালে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে ছিলেন মনোজ সিংহ।
তিনি সে বছরে 21শে নভেম্বর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সংবিধানের 311/2/C অনুচ্ছেদ প্রয়োগ করে সরকারি চিকিৎসক নিশারকে বরখাস্তের নির্দেশ জারি করেছিলেন। এই অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কোনো বিভাগীয় তদন্ত ছাড়াই লেফটেন্যান্ট গভর্নর নিরাপত্তাজনিত কারণে কোনো সরকারি কর্মীকে বরখাস্ত করতে পারেন। বরখাস্ত নিশার পরে চাকরি পান আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে। দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে 360 কেজি আরডিএক্স তৈরির মশলা মানে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল পুলিশ। পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায় উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে 2900 কেজি বিস্ফোরক নাকি উদ্ধার করা হয়েছে। তবে তথ্য থেকে পাওয়া গেছে টোটাল 3200 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কেনা হয়েছিল। এই টোটাল অ্যামোনিয়াম নাইট্রেটের বাকি 300 কেজি কোথায় গেল? আর এই টোটাল অ্যামোনিয়াম নাইট্রেটের সবটাই জোগাড় করা হয়েছিল আশপাশের জায়গা থেকে, কৃষক ও খনি শ্রমিক হিসেবে বিভিন্ন দোকান থেকে জোগাড় করা হয়েছিল। কোনো জায়গায় 5 কেজি, কোনো জায়গায় 10 কেজি, আশেপাশের ফরিদাবাদ, নেহ এবং জম্মু ও কাশ্মীর থেকে পুরোটাই জোগাড় করা হয়েছিল। ইতিমধ্যে আল ফালাহ হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়েছে। যদিও 10ই নভেম্বর দিল্লিতে ওই বিস্ফোরণ না হতো, ডায়েরিতে যে 8 থেকে 12ই নভেম্বরের কথা উল্লেখ করা হয়েছে, ওই সময়ের মধ্যে বড় বিস্ফোরণ ঘটাতে হতো দেশ জুড়ে, এমনটাই মনে করছে সবাই। উমর এবং মোজাম্মিলে যে ডায়েরি উদ্ধার হয়েছে সেগুলি সাংকেতিক শব্দের অর্থ উদ্ধার হলে অনেক তথ্য উঠে আসবে। উমর এবং মোজাম্মিলদের পরিচালনা করা হতো বিদেশ থেকে, আর সেই যোগাযোগ করা হতো টেলিগ্রাম সেশন নামে শক্তিশালী এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে। দিল্লি লালকেল্লার কাছে যে গাড়িটি বিস্ফোরণ হয়েছে তাতে চালকের আসনে ছিলেন উমরই। ডিএনএ পরীক্ষায় সেরকমই রিপোর্ট পাওয়া গেছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 13 নম্বর ঘর নিয়েও রহস্য বাড়ছে, আর এই ঘরের পাশেই রয়েছে গবেষণাগার। তদন্তকারীরা মনে করছেন এই ঘরই ছিল চিকিৎসক উমর, মোজাম্মিল এবং চিকিৎসক আদিলদের পরিকল্পনা তৈরির কেন্দ্র। চিকিৎসক উমর নবীর সঙ্গে যোগাযোগের জন্য সাংকেতিক নাম ব্যবহার করা হতো। সেই সাংকেতিক নাম চিহ্নিত করা হয়েছে, তার নাম উকাসা। এই সাংকেতিক শব্দের মাধ্যমেই নির্দেশ আসছিল উমরের কাছে। এই উকাসা শব্দের অর্থ মাকড়সা। দিল্লির জঙ্গি মডেলকে পরিচালনা করা হচ্ছিল এই সাংকেতিক নাম ব্যবহার করে, আর সেই নির্দেশ আসছিল তুরস্কের এক হ্যান্ডলারের কাছ থেকে। এই উকাসাই ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর ও তার সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। মূলত জৈশ ই মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দ এই দুই জঙ্গি সংগঠনের হ্যান্ডলারদের সঙ্গে উমরদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল উকাসা তথা তুরস্কের হ্যান্ডলার। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে এই কোড ব্যবহার করে উমরদের সঙ্গে যোগাযোগ স্থাপন চলছিল। তদন্তকারীদের সন্দেহ উকাসায় দিল্লির জঙ্গি মডিউলের গতিবিধি, তাদের অর্থের যোগান দেওয়া এবং মগজ ধোলাইয়ের কাজ করছিল। 2022 সালে উমর এবং তার 3 সঙ্গী তুরস্কে যাত্রা করেছিল, যে কারণে উকাসা এবং উমরদের তুরস্ক যাত্রা, ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের পরিকল্পনা হয়েছিল 2022 সালে। সেখানে উমর এবং তার 3 সঙ্গী গিয়েছিলেন। আঙ্কারায় 2 সপ্তাহ ছিলেন উমরেরা। প্রথমে তাদের মধ্যে যোগাযোগ হচ্ছিল টেলিগ্রামের মাধ্যমে, মানে টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে। পরে টেলিগ্রাম এবং সেশন নামে অ্যাপ ব্যবহার করে যোগাযোগ স্থাপনের কাজ চলত। দিল্লি বিস্ফোরণের ঘটনায় এবার উত্তরপ্রদেশের কানপুর থেকে আরও এক চিকিৎসককে আটক করল সন্ত্রাস দমন শাখা এটিএস। কানপুরে এক ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ওই যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে দিল্লি কাণ্ডে ধৃত মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকির সঙ্গেও তার যোগাযোগ ছিল। এই ব্লু কলার, হোয়াইট কলার, আমাদের বিশ্বাস করুন কোনো কলারই চাই না, আমাদের শান্তির কলার চাই। তবে ভরসা আছে আমাদের পূর্ণ, দেশবাসীর পূর্ণ ভরসা আছে দেশের গণতন্ত্রের উপর, দেশের সরকারের উপর। তারা ঠিক সঠিকভাবে দেশের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করবে, সমস্ত ব্যবস্থা নেবে যাতে আমরা দেশবাসীরা শান্তিতে দেশের মধ্যে জীবনযাপন করতে পারি। তাতেও যদি না হয় অপারেশন সিন্দুর 2.0 শুরু করবে দেশের সরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।